আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছেন তো আপনি? কিছু হয়নি তো আপনার? রাইফ জবাব দিতে পারল না। কোনো শব্দ কণ্ঠগহ্বর থেকে উচ্চারিত হতে পারল না, যেন কঠিন ধারা জারি করা হয়েছে রাইফের কণ্ঠনালীতে। কণ্ঠস্বরে যেন কোনো কড়া নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চারিত না হওয়ার। মীরার এই একটা কথায় কি ছিল জানে না রাইফ, শুধু জানে তার মতো এই নারীটাকেও সঙ্গী হারানোর ভয় মুষড়ে দিয়েছে, চুরমার করে দিয়েছে বুকের বাঁ দিকের থাকা ছোট্ট হৃৎপিণ্ডটাকে। মীরার নিস্তেজ দেহটাকে টেনে তুলে কোলের উপর বসালো রাইফ। দুজনের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে নিল। মীরার নরম দেহটাকে নিজের শক্ত দেহের সাথে আষ্টপৃষ্ঠে জড়িয়ে নিল ব্যক্তিগতভাবে। এই সংকটময় সময়ে নতুন জীবন পাওয়া দম্পতির মেলবন্ধনের সাক্ষী হলো মাথার উপর থাকা গোলাকৃতির চাঁদ। ওকে দিয়ে দেখতে ভুলল না জলজল করা ছোট্ট ছোট্ট নক্ষত্র রাজিরা। রাইফের থেকে সবসময় সংকোচ হোক কিংবা লজ্জায় পালিয়ে থাকা মীরা সব ভুলে গেল। তার ছিলে যাওয়া ক্ষতবিক্ষত রক্তিম দু হাত রাইফের পুরুষালী পিঠ চড়িয়ে নিল, খামচে ধরল রাইফের সাদা রঙের শার্ট। শক্ত বুকটায় মুখ গুজে দিল মীরা। এতক্ষণ স্বামীকে হারানোর চেপে রাখা ভয়টুকু অশ্রু হয়ে ঝরে পড়ল। নীরবে ভিজিয়ে দিল রাইফের বুক। নীরব কান্না বেকতি ঘাড়ে বাড়তে শুরু করেছে স্বামীর সংস্পর্শে। কেঁপে কেঁপে উঠছে রাইফের দু হাতের মাঝে আবদ্ধ থাকা মীরার কোমল দেহটা। রাইফের হাত আলতো করে বুলিয়ে নিচ্ছে মীরার ফিনফিনে পিঠ। এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত আদুরে বউটাকে শান্ত করার জন্য এই পদ্ধতি তার কাছে সঠিক মনে হলো। সঠিকই হলো। ক্রন্দনরত মীরার কান্নার বেগ কমল। কেঁপে কেঁপে ওঠা দেহটা স্থির হয়ে পড়ে রইল রাইফের বলিষ্ঠ বুকে। মীরাকে আরেকটু চেপে ধরল নিজের দেহের সাথে। কণ্ঠনালীর সাথে যুদ্ধ করে জয় হয়ে ভরাট কণ্ঠে থেমে থেমে কয়েকটা শব্দ উচ্চারিত করল রাইফ। ভয় নেই, এই তো আমি আছি, তোমার সাথেই আছি, খুবই নিকটে। এই আমি পুরোটাই তোমার হয়ে। মুহূর্তেই লোকজন ভিড় করে জটলা পাকল দুজনকে ঘিরে। জাপটে ধরে থাকা মীরাকে সরিয়ে নিল রাইফ। লোকজনও ব্যস্ত হলো তাদেরকে নিয়ে। সাহায্যের হাত এগিয়ে দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে তাদের নিয়ে ছুটল নিকটস্থ কোনো ফার্মেসিতে। এলাকার চেয়ারম্যানও চলে এসেছে ঘটনা পর্যবেক্ষণ করতে। অনেক খোঁজাখুঁজির পর ট্রাকের হেলপারকে পেলেও পেল না ড্রাইভারকে। নেশাগ্রস্ত ধুরন্ধর ড্রাইভার পালিয়ে গেছে জনসমাগম হওয়ার আগে। চিকিৎসার সহিত রাইফ মীরাকে বাসে ফেরার ব্যবস্থা করে চেয়ারম্যান নিজে। এই পরিস্থিতিতে তিনি নিজের বাসাতেই দুজনকে থেকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু রাইফ সম্মতি দেয়নি মায়ের কথা ভেবে। অশান্ত মনটাকে স্থির করতে এখন আপন নীরে ফেরা তার জন্য খুবই জরুরি। বাসার সামনে সরু গলিটা দিয়ে ব্যস্তভাবে পায়চারি করছেন শওকত রহমান। রাশভারী মুখটাতেও তার চিন্তার ছাপ স্পষ্ট। মনটাও সন্তান এবং জামাতার জন্য ভীষণ রকমের উৎকণ্ঠিত। অতিরিক্ত দুশ্চিন্তায় যে উনার দেহ হতে কুলকুল করে ঘাম ঝরছে তা গায়ের সাথে লেপ্টে থাকা ভেজা সাদা পাঞ্জাবিটাতে বাহ্যিক দিক থেকে স্পষ্ট। রাতের আধারে নিরিবিলি গলি হুটহাট দুই একটা মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। রাস্তার ধারে বন্ধ টং দোকানের বেঞ্চটাতে বসলেন শওকত রহমান। পাঞ্জাবির পকেট থেকে মুঠোফোন বের করে সময় দেখলেন 12টা বাজতে আর মাত্র 5 মিনিটের ঘাটতি। লাস্ট 1 ঘন্টায় তিনি সময় দেখেছেন কম করে হলেও 20 বার। এই 1 ঘন্টা তার কাছে মনে হচ্ছে উনার জীবনের সবচেয়ে দীর্ঘতম ঘন্টা। 7 মিনিট 1 ঘন্টা হলেও আজ তার কাছে 1 ঘন্টাকে 1 দিনের সমপরিমাণ মনে হচ্ছে। প্রয়োজনে তার থেকেও বেশি। অপেক্ষারত শওকত রহমান উঠে দাঁড়ানোর আগে সময়টা আরেকবার দেখলেন। রাত্রি 12টা বেজে 1 মিনিট। নতুন তারিখের সূচনা, কিন্তু তার অপেক্ষার পালা শেষ হচ্ছে না কিছুতে। অবশেষে অপেক্ষার অবসান হলো শওকত রহমানের। দূর হতে বাইকের হেডলাইটের আলো দেখে অশান্ত মনটা আরো ঝটফট করে উঠল উনার। রাইফ একটানে বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে শ্বশুরের সামনে। শওকত রহমান দ্রুত ছুটে এলেন। শারীরিক দিক থেকে দুজনকে স্বাভাবিক দেখে স্বস্তির শ্বাস ফেললেন। আব্বাজানের দেখা পেয়ে মীরার ভঙ্গুর মন মুচড় দিয়ে উঠল। ঝড় বর্ষ নামার পূর্ব প্রস্তুতি দেখা দিল ভাষা ভাষা মায়াবী চোখ জোড়ায়। ঠোক গিলে নয়ন জোড়া বন্ধ করে ঠিকরে বেরিয়ে আসা নোনা জল ভেতরেই চাপা দিল মীরা। ছিলে যাওয়া হাতের ক্ষত আড়াল করলো ওনার ভেতরে। নিজেকে শক্ত করলো। বাবার সামনে নিজের ব্যথাতুর মুখটায় মৃদু হাসি ফুটালো। রাইফ এবং মীরার নিকট দুর্ঘটনার বিস্তারিত শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমন পরিস্থিতিতে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত রাইফ নিজে ড্রাইভ করে আসার জন্য এক ছোট বকাও খেল শ্বশুর মহাশয়ের থেকে। রাইফ জানালো সে বেশি রাস্তা ড্রাইভ করেনি, সিএনজিতে করে এসেছে পুরো রাস্তা।
চেয়ারম্যানের ঠিক করে দেওয়া 20-22 বছরের ছেলেটা বাইক নিয়ে এসেছে তাদের পিছু পিছু। অনেক রাত হয়ে গেছে, ওর জন্য রাইফ আর তাদের আগাতে দেয়নি। বাকি পথ নিজেই যেতে পারবে জানি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিয়েছে তাদের থেকে। শওকত রহমান দুজনকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। 3 তলায় সদর দরজায় দুজনই অপেক্ষারত মা এবং শাশুড়িকে দেখলো কান্নারত অবস্থায়। ছাপা কান্না বাদ মানল না খাদিজা বেগম এবং রাজিয়া বেগমের। নিজে নিজে সন্তানকে বুকে আগলে নিয়ে হু হু করে কেঁদে উঠল দুজনে। মধ্যরাত্রি, ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। রাইফ মাথার পেছনে আঘাত পাওয়াতে অপেক্ষা না করে আজ দ্রুত শুয়ে পড়েছে মীরার আগে। কোন রকম ফ্রেশ হয়ে 2 লোকমা খাবার খেয়ে সালাত আদায় করে মীরাও শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। বারান্দায় লাইট জ্বালিয়ে রুমের আলো নিভিয়ে কুটি কুটি পায়ে নীরবে বিছানায় এসে বসল সে। বালিশের পাশে মুঠোফোনটা হাতে নিল ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে অ্যালার্ম সেট করার জন্য। সাধারণত বহুদিনের অভ্যেসরত মীরা অ্যালার্মবিহীন ফজরের ওয়াক্তে সজাগ পায়, কিন্তু আজকের কথা ভিন্ন। দুর্ঘটনার ধকল শেষে এমনিতে আজ ঘুমোতে বেশ দেরি। তার উপর দেহের আঘাতপ্রাপ্ত স্থানের ব্যথা কমানোর জন্য হাই পাওয়ার পেইন কিলার খেয়েছে দুজনে। আজ ভোরে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের সাহায্য নেওয়া মীরার জন্য সত্যিই জরুরি। অ্যালার্ম সেট করে মীরা পুনরায় বালিশের পাশে রেখে দিল ফোনটা। যেহেতু বারান্দার লাইট অন, সেহেতু বাইরের সে আলো ঘরে প্রবেশ করে পুরো রুম আলোকিত করেছে বেশ। মীরা এক পলক তাকালো রাইফের দিকে। চিত হয়ে চোখের উপর হাত রেখে শুয়ে আছে রাইফ। ঘুমিয়ে গেছে নাকি সজাগ ঠিক বোঝা যাচ্ছে না। নিচে ঝুলিয়ে রাখা পা দুটো তুলে ভাঁজ করে বিছানার উপর বসলো মীরা। ঢিলে হয়ে আসা হাত কোপাটা খুলে দিল। কোমর সমান চুলগুলো আলগোছে জায়গা করে নিল পুরো পিঠ সমান। খোলা চুলে ঘুমানো মীরার ছোটবেলার অভ্যেস। শুয়ে থাকা রাইফের যেন ঘুমে বিঘ্ন না ঘটে, তাই চুপি চুপি বিছানায় গা এলিয়ে দিতে আচমকা চোখ মুখ খিচিয়ে ছাপা আর্তনাদ করে উঠল মীরা। যেভাবে শুয়েছিল সেভাবেই সে তড়িৎ গতিতে উঠে বসতে নিদ্রায় মাত্র চোখ লেগে আসা রাইফত ধপ করে উঠে বসলো। মীরার মুখের দিকে তাকিয়ে দেখলো চোখ খিচে ঠোঁট কামড়ে রেখেছে মেয়েটা। ঘাড়ির উপর দিয়ে ক্ষত হাতটা পেছনে নিয়ে পিঠে চাপ দিয়ে রেখেছে। রাইফ দ্রুত মীরার কাছে এলো, উৎকণ্ঠিত স্বরে শুধালো, কি হয়েছে মীরা? দেখি, দেখাও আমাকে। ব্যথায় জর্জরিত মীরা ছটফটিয়ে উঠল, ব্যস্ত কণ্ঠে বলল, পিঠে কি যেন খুব বিচ্ছে, ব্যথা লাগছে প্রচন্ড। দেখি, ওদিকে ঘোরো। ব্যথাতুর মীরা দুদিকে ঘাড় নাড়িয়ে নিষেধ করল। দুর্ঘটনার পর সংকোচ ভুলে যাওয়া মীরাকে আবার আষ্টপৃষ্ঠে সংকোচ জেগে বসেছে। পিঠে চিনচিনে ব্যথাতুর জায়গা রাইফ দেখাতে ভীষণ লজ্জায় ভুগছে। রাইফের দিকে না তাকিয়ে মীরা মৃদু আওয়াজে বলল সে পারবে। আজ ধৈর্যশীল রাইফের কি হলো জানে না। মীরার কথায় রাগ দপাদপ মাথায় উঠল। সবসময় এত বেশি বুঝতে হবে কেন এই মেয়েটার? এতই যদি পারতো তবে এখনো পারছে না কেন? এখনো কেন ব্যথায় কুকড়ে যাচ্ছে? ক্ষত হাতটাতে এত প্রেসারই বা দিচ্ছে কেন? মীরার ঘাড় নাড়ানো না বোধক জবাবে একটা শব্দ উচ্চারণ করল না রাইফ। চোয়াল শক্ত করে কড়া চোখে গভীর মুখে শুধু তাকিয়ে রইল মীরার দিকে। সূক্ষ্ম চিনচিনে ব্যথা শুয়ে যাওয়া মীরা রাইফের কোনো সারা শব্দ না পেয়ে নিম্নে রাখা মুখটা উপরে তুলল। এক পলক রাইফকে দেখে মীরার মুখ থম মেরে রইল। রাইফের এমন কাঠিন্য গম্ভীর চেহারা যে এর আগে কখনো দেখেনি সে। রাইফের এমন তীক্ষ্ণ চাহনি, শক্ত ছোঁয়ালা নীরবতা মীরার ভীত কাঁপিয়ে তুলল। সমহনের ন্যায় ধীরে ধীরে রাইফের দিকে পিঠ দিয়ে ঘুরে বসল মীরা। চিনচিনে ব্যথাযুক্ত জায়গাটা থেকে হাত সরিয়ে নিল সে। রাগান্বিত রাইফ মীরার পিঠ ময় ছড়িয়ে থাকা চুলগুলো বাঁ হাতের আঙ্গুলে সরিয়ে একপাশে সামনে ঠেলে দিল। রাইফের আঙ্গুলের স্পর্শ মীরার ঘাড় ছুঁয়ে দিয়েছে বিড়বিড় করে। রাইফের আঙ্গুলের হালকা স্পর্শে মীরা আড়ষ্ট হলো। রাইফের থেকে সামনের দিকে নুয়ে গেল অনেকটা এবং সাথে সাথে রাইফের কড়া চাহানি মনে পড়ল তার। ভুল করে ফেলল সে। জিভ কেটে রাগান্বিত রাইফের এক কড়া ধমকের অপেক্ষায় থাকা মীরা রাইফের আবারও কোনো সারা শব্দ না পেয়ে ছোড়া চোখে পেছন ঘুরে তাকিয়ে দেখল এখনো আগের ন্যায় কঠিন মুখশ্রী রাইফের। ধীরে ধীরে পিঠ সোজা করে আবারও রাইফের সামনে টান টান হয়ে বসল মীরা। ফিটিং জামা পরিহিত মীরার ডান কাঁধের কিছুটা নিচে পিঠের উপরিভাগে আলতো করে হাত বুলালো। তীক্ষ্ণ ধারালো কিছু একটা বিঁধে আছে মীরার পিঠে। রাইফ অনুমান করলো কাঁচ জাতীয় কিছু একটা হবে। আবছায় আলোয় মীরার গোলাপি রঙের জামাটার কিছু অংশ ভিজিয়ে দেওয়া তরল রক্ত টের পেল রাইফ। ক্ষতস্থানে রাইফের হাতের আলতো স্পর্শ মীরা আর্তনাদ করে উঠল। ব্যতিব্যস্ত স্বরে বলল, ব্যথা পাচ্ছি, হাত সরিয়ে নিন প্লিজ, হাত সরিয়ে নিন। রাইফ দ্রুত হাত সরিয়ে নিল। মীরা আটশাট জামা পরিধান করার বিধে যাওয়া বস্তু রাইফের পক্ষে বের করা অসম্ভব। বিছানা হতে নেমে ঝটপট উঠে দাঁড়ালো রাইফ। কাঠের আলমারি খুলে হ্যাঙ্গারে ঝুলানো ফ্রেশ ছাই রঙের শার্টটা এনে মীরার দিকে এগিয়ে দিল।
তীক্ষ্ণ ব্যথা শুয়ে যাওয়া মীরা একবার শার্ট তো আরেকবার রাইফের দিকে হতভম্ব চেহারা নিয়ে তাকিয়ে রইল ফেলফেল চোখে। রাইফ শার্ট ধরে রাখা হাতটা ঝাঁকিয়ে নেওয়ার জন্য তাগাদা দিল মীরাকে। গম্ভীর মুখটা আরো গম্ভীর করে আদি সূচকে বলল, 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসবা। 1 সেকেন্ড বেশি হলে আজ কিন্তু কিছু একটা করেই ছাড়বো মীরা, মাইন্ড ইট। ব্যাস, রাইফের ছোট্ট একটা মিষ্টি হুঙ্গি কাজে লাগলো। রাইফের হাত থেকে শার্টটা এক প্রকার ছিনিয়ে নিয়ে মীরা দ্রুত পায়ে ছুটল ওয়াশরুমে। নির্দিষ্ট করে সময় দেওয়া সত্ত্বেও চেঞ্জ করে আসতে মীরার 1 মিনিট দূরের কথা 3 মিনিট লেগেছে। লম্বা চৌড়া দেহের অধিকারী রাইফের শার্ট মীরার দেহের অনেকটা অংশ ঢেকে রেখেছে। খয়েরি রঙের সুতি ওড়নাটা গলায় 2 প্যাচ দিয়ে আটসাটভাবে রাইফের কাছে এসে দাঁড়িয়েছে। রাইফ তীক্ষ্ণ দৃষ্টিতে মীরার আপাদ মস্তক পরখ করতে ভুলল না। ঢিলেঢালা ছাই রঙের শার্ট আর গাঢ় খয়েরি রঙের ওড়নাটাতে মীরাকে মানিয়েছে বেশ। শার্টের সমস্ত বোতাম লাগিয়ে টপ বোতাম এমনভাবে লাগিয়েছে যে শার্টের কলার মীরার গলায় ছিপকে আছে। রাইফের সূক্ষ্মতি শুকনো দৃষ্টিতে আরও আড়ষ্ট হলো মীরা। কি আশ্চর্য, এভাবে তাকিয়ে দেখার কি আছে? এখন কিভাবে খুঁজিয়ে খুঁজিয়ে দেখার সময়, যখনই সময় পাই তখনই দেখে যায়। মীরা কিছু বলার আগে রাইফ নিজেই মীরাকে হাত ধরে কাছে টানল। বারান্দার দরজা খুলে দিয়েছে একটু আগে। রুম সম্পূর্ণ আলোকিত না হলেও রাইফ মীরাকে যেখানে বসিয়েছে সেখানে এখন বারান্দার আলোয় পুরোপুরি আলোকিত বলা চলে। হাতে ফার্স্ট এড বক্স নিয়ে মীরার পেছনে বসলো রাইফ। মীরা স্পষ্ট ধারণা করেছে সামনে কি হতে যাচ্ছে। পিঠের অনেকটা অংশ যে রাইফের সামনে আজ উন্মোচন হবে তার মস্তিষ্ক জানান দিয়েছে প্রথমে। যা বিঁধেছে। আচ্ছা ঠিক আছে, মীরাকে ব্যথা দিতে হবে তো, আচ্ছা দে, কিন্তু বেছে বেছে পিঠেই কেন? হাত পা মুখও তো ছিল, দেহের এসব অংশকে চোখে দেখেনি বস্তুটা। পেছনে বসা রাইফের পরবর্তী কাজ কি হতে পারে সেটা ভেবেই শিউরে উঠল মীরা। মাথা ঝুঁকিয়ে উসখুস করতে লাগলো, যা রাইফের কাছে স্পষ্ট প্রতীয়মান। নিশুতি রাতের হৈহুল্লোর বিহীন নগরে এক ছোড়া কপতির নীরব রুমটাতে নীরবতা ভেঙে কথা বলে উঠল রাইফ। স্বাভাবিক কণ্ঠে নাম ধরে ডেকে উঠল, মীরা। আমি কে? সে কখন থেকে চিনচিনে ব্যথা সহ্য করে যাওয়া মীরা বিরক্ত হলো রাইফের এমন প্রশ্নে। এটা কোনো প্রশ্ন হলো? এমন সময় এরকম প্রশ্ন করা কি খুব জরুরি? বিরক্তির আভাস মাখা মুখটায় গাল ফুলিয়ে উল্টো প্রশ্ন করল মীরা, আপনি কে? রাইফ কণ্ঠে কিঞ্চিত রাগ মিশিয়ে থমকে উঠল। প্রশ্নর পৃষ্ঠে প্রশ্ন করবা না মীরা, যা প্রশ্ন করব সরাসরি জবাব দিবা। মীরার ছোট্ট জবাব। রয়ে শুয়ে রাইফ পুনরায় শুধালো, আমি কে? আপনি মানুষ? মীরার উত্তরে রাইফের গম্ভীর মুখটাই হাসি ফুটল। মেয়েটা বেশ দুষ্টু, কিন্তু প্রকাশ করে না। ঠোঁটে ঠোঁট চেপে আবার শুধালো, কেমন মানুষ? প্রশ্নোত্তর পর্ব দ্রুত শেষ করার জন্য মীরার ফটাফট জবাব, লাজ লজ্জাহীন ভালো মানুষ। মুচকি হাসি ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে রাইফের ঠোঁটে। হাসি মাখা বদনে ভরাট গলায় পুনরায় শুধালো, লাজ লজ্জাহীন ভালো মানুষটা সম্পর্কে তোমার কি হয়? ছোট্ট একটা ঢোক গিলে মীরা কয়েক সেকেন্ড সময় নিয়ে মৃদু ফরে জবাব দিল, স্বামী। আমি স্বামী হলে আমার অর্ধাঙ্গিনী তুমি। তোমার প্রতি আমার অধিকারগুলো কি পয়েন্ট আকারে বলতে হবে মীরা? এবার আর ফটাফট জবাব দিতে পারল না মীরা। সুকৌশলে রাইফ যে মীরাকে তার অবস্থান সুস্পষ্ট করে বুঝিয়ে সহজ করে তুলেছে তা বুঝতে পুরোপুরি সক্ষম না হলেও কিছুটা হলো। শুধু ডানে বায়ে মাথা নাড়িয়ে মীরা বুঝিয়ে দিল তার প্রতি রাইফের অধিকার সমূহ বলার প্রয়োজন নেই। নীরব মীরার মাথা নাড়ানো দেখে মৌখিক উত্তরের জন্য অপেক্ষা করলো না রাইফ। অনেকক্ষণ যাবৎ ছুঁয়ে যাচ্ছে মেয়েটা, আর কষ্ট দেওয়া উচিত হবে না। ছাই রঙের শার্টটা নিচের দিক থেকে উপরে তুলে উন্মুক্ত করলো মীরার মেধিন ফিনফিনে কোমর হতে পিঠের অনেকটা অংশ। ছোট্ট একটা ভাঙা কাঁচ বিধি এতক্ষণে রক্ত জমাট করে ফেলেছে ক্ষতস্থানে। লম্বালম্বি ভাবে আঁচড়ও লেগে কেটেছে অনেকটা। রাইফ বুঝতে পারলো এটা সেই ট্রাকেরই ভাঙা কাঁচের টুকরো। বজ্জাত কাঁচ এখানেও পিছু ছাড়েনি। দ্রুত হস্তে কাঁচটা টেনে বের করতে ছটফটিয়ে আর্তনাদ করে উঠল মীরা। ফার্স্ট এড বক্স হতে সরঞ্জামাদি বের করে পরিষ্কার করে দিল ক্ষতস্থানটুকু। সামান্য নরম তুলোর ছোঁয়াতেও ব্যথায় বারবার কুকড়ে যাচ্ছে মীরা। থেমে থেমে আর্তনাদ করে উঠেছে মৃদু স্বরে। পুরোপুরি পরিষ্কার শেষে এক হাতে ধরে রাখা শার্টটা ছেড়ে দিল রাইফ। ঢেকে দিল মীরার ফর্সা পিঠ। মীরাকে আরামদায়ক অনুভব করাতে তার গলার কাছে লাগানো বোতামটাও খুলে দিল নিজ হাতে। সামনে এক পাশ করে রাখা চুলগুলো পিঠে ছড়িয়ে দেওয়ার জন্য হাত বাড়াতে রাইফের চক্ষু আটকে গেল গৌর বর্ণের ঘাড়ে কৃষ্ণ বর্ণের ক্ষুদ্র তিলটায়। মধ্যরাত্রি। ঘড়ির কাঁটা টিকটিক করে সেকেন্ডের পর সেকেন্ড থেকে শুরু করে ঘন্টা অতিক্রম করে 2টা বেজে গেছে।
এত রাতেও ঘুম আসছে না শওকত রহমানের। এপাশ ওপাশ করে ছটফট করছে, তবুও ঘুমোতে পারছে না। পাশেই শুয়ে থাকা খাদিজা বেগমের তন্দ্রাচ্ছন্ন ঘুমে ব্যাঘাত হলো স্বামীর বারবার নড়াচড়ার জন্য। চোখ মেলে তাকালেন তিনি। রুমের ক্ষীণ আলোয় এক পালক দেখে শওকত রহমানকে ঘুম জানানো কণ্ঠে বললেন, এমন ছটফট করছেন কেন? ঘুমান। সহধর্মিনীর কণ্ঠ শুনে চকিত দৃষ্টিতে তাকালেন শওকত রহমান। খাদিজা বেগমের প্রশ্নকে অগ্রাহ্য করে নিজে প্রশ্ন করলেন, খাদিজা, জেগে আছো? না, মাত্র চোখ লেগেছিল, তখনই আপনার নড়াচড়ায় ঘুমটা ভেঙে গেল। শোনো খাদিজা, মেয়েটার জন্য মনটা ছটফট করছে বুঝছো। এত করে আজ রাতটা এখানে থাকতে বললাম, রাইফ শুনলো না, সাথেই নিয়ে গেল। আমার মনে হচ্ছে মীরার শরীরটা ভালো না, একটা কল দাও তো। এত রাতে অসুস্থ মেয়েটার কাঁচা ঘুমটা যদি ভেঙে যায়? আহা, বুঝতেছো না, ওর খোঁজটা নেওয়া জরুরি। খাদিজা বেগম স্বামীর চিন্তা স্পষ্ট বুঝতে পারেন। যেখানে মীরার দেহে একটু আঁচড় সহ্য করতে পারেন না, সেখানে মেয়ের ক্ষত হাত হুনার ভেতর বাহির দুটোই অস্থির করে তুলেছে। চিন্তা তো তার নিজেরও হচ্ছে, সেটা আর প্রকাশ করলেন না স্বামীর সামনে। ভরসা দেওয়ার উদ্দেশ্যে আশ্বস্ত স্বরে বললেন, চিন্তা করবেন না, রাইফ আছে তো। দেখলেন না মীরাকে চোখে হারার জন্য আপনি এত করে বলার পরও রেখে গেল না, ওর আম্মার কথা পর্যন্ত শুনলো না, সাথে করে নিয়েই এলো। রাইফ থাকতে মীরার কিচ্ছু হবে না। শুধু শুধু চিন্তা করছেন, ঘুমান আপনি। শরীর খারাপ করবে, প্রেশার হাই হবে। কাল সকালে গিয়ে দুজন দেখে আসবো নে। হাত পা ঠান্ডা হয়ে গেছে আপনার, দেখি কাঁথাটা টেনে নেন। খাদিজা বেগমের কথায় অস্থিরতা কিছুটা কমলো রাশভারী মানুষটা। খাদিজা ঠিকই বলেছে, রাইফ যে মীরাকে কতটা আগলে রাখে তা উনার দৃষ্টিগোচর হয়েছে ভালোভাবে। ছেলেটা ভরসার যোগ্য, স্বামী হিসেবে দায়িত্ব পালনে হেরফের করতে দেখেননি তিনি। গৌরবর্ণের ঘাড়ে কৃষ্ণবর্ণের ক্ষুদ্রাকায় তিল দেখিয়ে রাইফের ঘুম হারাম করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মীরা। সজাগ রাইফ বেশ কয়েকবার ঘুমানোর জন্য আঁখি পল্লব একত্রিত করেছিল, কিন্তু অনেক আগেই রাতের ঘুম যে ফুরফুর করে ফাঁকি দিয়েছে দু চোখ হতে। জেগে থেকে আর কতক্ষণই চোখ বন্ধ করে থাকা যায়। তাই আবছায়া আলো আধারিতেই মীরার দিকে নিষ্পলক চোখেই তাকিয়েছিল রাইফ। মুখোমুখি দুজন, মুখ অব্দি কাঁথা টেনে মীরা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে ঘণ্টাখানেক হলো। এই মেয়েটার সবকিছুই কেমন মায়ায় ভরা। চাল চলন, কথাবার্তা থেকে থেকে তার নীরবতাও রাইফের মনে ভালোবাসার ঘণ্টা বাজে। এই যে একটু আগে দৃষ্টিগোচর হলো, এ আর এমন কি জিনিস, বিন্দু সমতুল্য তিল মাত্র, তবু কেমন টেনে নিচ্ছে রাইফকে। প্রথমে কৃষ্ণবর্ণের তিলটা দেখা মাত্রই থমকে গিয়েছিল তার মস্তিষ্ক। ছুঁয়ে দেওয়ার লোভ সে সময় দমন করতে পারেনি তখন। মীরার অজান্তে তিলটার উপর বৃদ্ধাঙ্গুলের হালকা স্পর্শ দিতে ভুলে নিছে। এক হাত দূরত্বে থাকা নিদ্রারত মীরার ক্ষত হাতটা টেনে নিল রাইফ। কি আর করার, বর্তমানে মীরার হাতটায় যে তার সম্পদ। এই হাতে সে মীরাকে নিঃসংকোচ রেখে পুরো দস্তুর আধিপত্য বিস্তার করতে পারে, যখন তখন ছুঁয়ে দিতে পারে অধৈর্য জোড়াও। রাইফের খসখসে হাতটা মীরার কোমল হাত স্পর্শ করতেই তড়িৎ গতিতে মস্তিষ্ক সচকিত হলো তার। মীরার হাত ভীষণ গরম। দ্রুত হাত ছেড়ে অর্ধাঙ্গিনীর কপাল, গল এবং গলায় হাত রাখলো রাইফ। হ্যাঁ, অস্বাভাবিক তাপমাত্রা মীরার দেহে, জ্বর জেগে বসেছে কঠিন রূপে। মীরা উষ্ণ গলায় রাইফের শীতল হাতের সংস্পর্শে নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে অন্যদিকে পাশ ফিরে বুক অব্দি গায়ে জড়ানো কাঁথাটা গলা অব্দি টানল। খুব খুব কণ্ঠে বিড়বিড় করে বলল, শীত লাগছে খুব। ইস, আপনার হাতটা এত ঠান্ডা। ঘুমের মাঝে কথাটুকু বলে আবারও ঘুমের দেশে তলিয়ে গেল মীরা। রাইফের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ দৃশ্যমান। আজকের দুর্ঘটনায় সব থেকে এই মেয়েটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতে ক্ষত, পিঠে ক্ষত, শরীরের ব্যথার বুক ভরা আতঙ্ক তো আছে। সব মিলিয়ে শেষ পর্যন্ত জ্বরটাও পিছু ছাড়েনি, জেকে বসেছে ঘুমন্ত মীরাকে। আচ্ছা, এত কিছু যখন আঁকড়ে ধরেছে, তখন রাইফ কেন বাদ যাবে? মীরার উপর যেখানে রাইফের সব থেকে বেশি ঘনিষ্ঠ থাকার কথা, সেখানে এই জঞ্জাটগুলোই উল্টো মাথা উঠিয়ে অধিকার ফলাচ্ছে। কেউ হাতে, কেউ পিঠে, তো কেউ পুরো অঙ্গ জুড়ে। আর তিল, সে তো অঙ্গার করে দিচ্ছে রাইফের হৃদয়। রাইফ মীরার কাছে এলো সামান্য দূরত্ব বজায় রেখে। মীরার মাথায় আলতো করে হাত বুলিয়ে ডেকে উঠল নাম ধরে। বেশ কয়েকবার ডাকার পর মীরা জবাব দিল হ্যাঁ বোধকে। রাইফ শান্ত কণ্ঠে বলল, কথাটা বলে কাঁথাটা মাথা অব্দি টেনে নেবে এমন সময় মীরার স্নায়ু পুরোপুরি কাজ করলো। অবাক কণ্ঠে শুধালো, মীরা, ওঠো, একটু মেডিসিন খাবে, ওঠো। খেয়েছি তো। জ্বরের মেডিসিন খাবা? জ্বর আসছে তোমার? নাপা খেয়েছি আমি।
আমার জ্বর এসছে। রাইফ আহাম্মক হলো, সাথে কিছুটা কনফিউজড বটে। বলে কি মেয়ে, নিজের জ্বর কি নিজে টের পাচ্ছে না, নাকি রাইফেরই ভুল? সন্দেহ দূর করতে মীরার উত্তপ্ত গালে হাত রাখতে ছ্যাদ করে উঠল। খুব কাতরে মীরা ছেতে গিয়ে বলল, সাপের গায়ের মতো ঠান্ডা কেন আপনার হাত? হাত গরম করে না গে, ঠান্ডা লাগছে আমার। আমার হাত ঠিক আছে মীরা, তোমার শরীর ঠিক নাই, জ্বর আসছে, উঠো। মীরার ঘুম ছুটে গেল। সত্যি ভীষণ রকম জ্বর এসেছে তার। এজন্যই ঘুমের মাঝে বারবার কেঁপে কেঁপে উঠছিল সে। কি একটা আগ্রু স্বপ্নের জন্য জ্বর অনুভব করতে পারি। মৃদু শীত লাগাটাকেও স্বপ্নেরই অংশ মনে করেছিল এতক্ষণ। হুঁশ ফিরতে ধরাম করে উঠে বসল। নিজের হাত দিয়ে নিজের কপাল গলায় হাত ছোঁয়ানো। শরীর গরম, আসলেই জ্বর আসছে কিনা নিশ্চিত হতে নিজের শরীরের তাপমাত্রা আর রাইফের শরীরের তাপমাত্রার পার্থক্য নির্ণয় করতে মীরার সামনেই এক হাতের উপর ভর দিয়ে কাত হয়ে শুয়ে থাকা শ্যামবর্ণের সুপুরুষটার কপালে হাত রাখলা আচমকা। মীরার এমন আচরণে কিছুটা কনফিউজড রাইফ পুরোপুরি কনফিউজড হলো। এমন অদ্ভুত কর্মকাণ্ডে তার হাসিও পেল বেশ। জ্বরাক্রান্ত মীরা রাইফের হাসি দেখে থতমত খেল। রাইফের গলায় হাত রাখতে যাবে এমন সময় দ্রুত হাত সরিয়ে নিল। মীরার থতমত চাহানি রাইফের মুখে এক প্রস্থ হাসি ফুটিয়েছে। ধীরে সুস্থে নিজে উঠে বসলো মীরার মুখোমুখি। পরপর প্রশ্ন করলো কয়েকটা। কি বুঝলা? শরীর কি গরম আমার? জ্বর আছে? না। রাইফ মীরার একটা হাত টেনে নিজের কপাল ছোঁয়ালো। সময় নিয়ে কপাল থেকে গালে এবং ধীরে ধীরে গলায় দুদিকে মাথা নাড়ালো রাইফ। মীরাকে বুঝিয়ে দিল আসলেই তার জ্বর আসেনি। এবার গলা থেকে কিছুটা নিম্নে এনে হাত থামালো রাইফের বলিষ্ঠ বুকের বাঁ পাশে। মীরার হাতটা বুকে চেপে ধরে ভরাট গলায় নীরব রুমে গমগমে আওয়াজ তুলে বলল, এসেছে, এদিকটাই পড়ছে, আগ্নেয়গিরি লাভার নাই পড়ছে। ছাই হয়ে উড়ে যাওয়ার আগে তোমার তপ্ত দেহটার সান্নিধ্য পেতে চাই মীরা। তোমার জ্বরাক্রান্ত দেহটাই পারবে আমার দগ্ধ হয়ে যাওয়া বাপাসটাকে শীতল করতে, আমাকে সুখানুভূতি দিতে। মীরা নির্বাক শ্রোতার নয়, ধ্যান মেরে শুনে যাচ্ছে রাইফের কথা। স্বামীর মুখে উচ্চারিত এক একটা শব্দের মর্ম অনুধাবন করছে গভীরভাবে। রাইফের গাঢ় স্বরের আকুল আবেদন মীরার ভেতর বাহির উথাল পাথাল করে তুলছে। তবু মৌন মীরা মৌনই থেকে গেল সেকেন্ডের পর সেকেন্ড। রাইফ হতাশ হয়ে চাপা দীর্ঘশ্বাসটা আড়াল করে শুয়ে পড়ল আগের নেয়। তার শান্ত মুখশ্রী এক পলক দেখতে ভুলল না মীরা। না রাগ না অভিমান, কিছুই ফুটে ওঠেনি রাইফের চৌকস চেহারায়। লাজুক মীরা আজ সাহস পেল যেন। হয়তো জ্বরাক্রান্ত দেহটাও রাইফের সান্নিধ্য পেতে মরিয়া হয়ে উঠেছে। জ্বরের তোপে শীত অনুভব করা মীরার দেহ রাইফের বুকের উষ্ণতা লুটে নিতে চাচ্ছে। নাকি রাইফের মাদকতা মেশানো আকুল আবেদনকে অগ্রাহ্য করতে পারছে না মীরা। কে জানে, এত কারণই বা দর্শাতে হবে কেন? দূরত্ব খোঁজাতে এত কারণ খোঁজা আর কি আছে? এলোমেলো খোলা চুলগুলো ঘাড় থেকে সরিয়ে পা পাশে টেনে সামনে নিল সে। রাইফ মীরার সবকিছুই অনুধাবন করেছে এতক্ষণ। এই মেয়েটাকে চেনেছে। কোনো কিছু করার আগে যে সে দীর্ঘ ভাবনায় পতিত হয় সেটাও তার অজানা নয়। ইচ্ছাকৃতভাবে এগিয়ে যেতে নাড়াচ্ছে, আবার বিপরীত পক্ষ থেকে একটু ইশারা পেলেই ঝটপট কাজে লেগে যায়। রাইফ মীরার জড়তা দূর করতে একটু সাহায্য করলো। চিত হয়ে শুয়ে থাকা রাইফ কাঁধ ঘুরালো, পেশিবহুল বাম হাতটা মেলে দিল পাশে। আচুমাচু করতে থাকা মীরা রাইফের এক ধাপ এগিয়ে আসাতে স্বস্তি পেল। সময় নিয়ে ধীরে সুস্থে রাইফের দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল। বালিশের উপর রাখা পেশিবহুল বাঁ হাতের উপর মাথাটা রাখতে মীরার পেটের উপর রাইফের শক্তপোক্ত ডান হাতটা আঁকড়ে ধরে টেনে নিল। দুজনের মাঝের দূরত্ব ঘুচিয়ে দিল পুরোটাই। কাঙ্ক্ষিত নারীকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে দিল, বাহু বন্ধনে আবদ্ধ করলো নিবিড় ভাবে। এক অপরের সাথে মিশে গেল। স্বজ্ঞানে মীরা নতুন অনুভূতির সাক্ষী হলো। রাইফের বুকের উষ্ণতা কুড়িয়ে নিল। ইচ্ছাকৃতভাবে আজ নিজে রাইফের হাতের উপর হাত রাখলো। রাইফের হাতের উল্টো পিঠের উপর দিয়ে আঙ্গুলে আঙ্গুল গুছলো। কাট হয়ে পড়ে রইল রাইফের দু বাহুর বন্ধনে। কখনো মীরার মেইলে সুবাস টেনে নিচ্ছে রাইফ, কখনো বা মুখ ডুবিয়ে লাজুক লতার চুলের ঘ্রাণ। সময়ের পর সময় অতিবাহিত হচ্ছে। বুকের সাথে জড়িয়ে রাখি মীরা থেকে শুরু করে এই শহরের কাকপক্ষীরা ঘুমিয়ে গেছে, অথচ রাইফের ঘুম নেই এখনো। না, এভাবে আর থাকতে পারছে না রাইফ। তার বেহায়া মনটা আরো বেশি বেহায়া হলো। অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল যেন। মীরার ঘাড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল সতর্কতার সহিত। বাহির থেকে ঘরে প্রবেশ করা আলোতে বোর্ডে চোখ দিয়ে দেখল সেই ক্ষুদ্র তিলটা। বৃদ্ধাঙ্গুলি দিয়ে হালকা করে ঘষে দিল কয়েকবার।
মাথা কিঞ্চিত উঁচু করে মীরার উষ্ণ ঘাড়ে রাইফেল শীতল ঠোঁটজোড়া ছুঁয়ে দিল ছোট্ট করে। আচমকা স্পর্শে বাহু বন্ধনে পড়ে থাকা মীরা ঈষৎ কেঁপে উঠল। মৃদু কম্পনও স্পষ্ট অনুভব করল রাইফ। এতক্ষণ কাটকাট হয়ে পড়ে থাকা মীরা যে তার নাই সজাগ বুঝতে সময় লাগলো না। ভালোই হলো, সুখানুভব তবে দুজনেরই হোক। রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করুক সঙ্গিনীর অধরের মিষ্টি ছোঁয়া। রাইফ মীরার কানের কাছে মুখ আনল, দুঠোঁট হালকা করে ছুঁয়ে দিল নরম লতিতেও। কণ্ঠে যথেষ্ট খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, বেশি না, জাস্ট 5টা মিনিট। আজ অন্য কোথাও না, তোমার ঘাড়েই শুধু আমার দখল শত বসাবো। আমার গাঢ় স্পর্শ শুধু তোমার ক্ষুদ্র তিলটাতেই ছড়াবো। দিনের মধ্যভাগ, সূর্যরশ্মি লম্বালম্বিভাবে প্রখর তাপ দিচ্ছে ধরণীতে। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠে শাশুড়ির সাথে নাস্তা করে রাইফ অফিসে চলে যেতে পুনরায় ঘুমিয়ে পড়েছে মীরা। রাইফ যেন আজ অফিস না যায় সেজন্য অনেকবার বারণ করেছিল সে, কিন্তু জরুরি অফিসিয়াল কাজ থাকায় ছুটি নেওয়ার সুযোগ হয়নি রাইফের। রাতে পেইন কিলার খাওয়ার জন্য অবশ্য রাইফের মাথার পেছনে পাওয়া আঘাত অনেকটাই সেরে উঠেছে, ব্যথাও কমে গেছে বেশ। জ্বরাক্রান্ত মীরার জ্বর কমে গেছে অনেকটা, কিন্তু শরীরে প্রফুল্লতা পাচ্ছে তেমন। ঝিমানো শরীরটা বারবার বিছানা টানছিল শুধু। সেই যে সকালে নাস্তা শেষে বাবা মায়ের সাথে এক ফোকর দেখা করে এসে ঘুমিয়েছিল, সজাগ পেল ভর দুপুরে বিছানার উপর অবহেলায় পড়ে থাকা মুঠোফোনের কর্কশ আওয়াজ এবং কম্পনে। ঘুমু ঘুমু চোখ জোড়া দুহাতের উল্টো পিঠের সাহায্যে টলে উঠে বসল। মুঠোফোনটা হাতে নিতে দেখল ছকছকি স্ক্রিনে জল জল করে ভাসছে কল্লার মালা লেখাটা। উর্মি কল করেছে, সকালেও দিয়েছিল বেশ কয়েকবার। সে সময় কিছুটা ব্যস্ত থাকার কারণে রেসপন্স করা সম্ভব হয়নি মীরার। ফ্রি হয়ে যখন কল দিতে চেয়েছিল তখনই রাজ্যের ঘুম নেমেছিল মীরার চোখে। কল ব্যাক করা সম্ভব হয়নি আর। মুখাবয়বের দুপাশ বেয়ে বুকের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বৃথাঙ্গুলির সাহায্যে মীরা কল রিসিভ করতে দেরি। অপর প্রান্ত হতে হুড়মুড় করে উর্মির ঝাঝালো কণ্ঠ ভেসে আসতে দেরি হয়নি। খুব বিস্তৃত কণ্ঠে চেঁচিয়ে বলল, 2 সপ্তাহ হয়নি বিয়ে হয়েছে, তাতেই বড়লোক হয়ে গেছিস তাই না? এতবার করে কল দেই, রিসিভ করিস না। ব্যস্ত ছিলাম রে, যখন ফ্রি হলাম তখন আবারও ঘুমাই গেছিলাম। মীরার কথার সূত্র ধরেই উর্মির প্রশ্ন, কেন রাতে ঘুমোসনি কেন? গরু চুরি করছিস নাকি জামাই আদর খাইছিস? উর্মির ঠেস দিয়ে বলা প্রশ্নতে মীরার শরীর শিরশির করে উঠল। স্বয়ংক্রিয়ভাবে তার বাম হাতটা ঘাড়ে চলে গেল। ঠোঁটের মাধ্যমে লোকটা যে গত রাতে বেশ চালিয়েছিল, তাকে আধিপত্য বিস্তার করেছিল সমগ্র ঘাড় জুড়ে। রাইফের এমন কার্যকলাপ মানুষপটে ভেসে উঠতে মীরার ঠোঁট ছোড়া কিঞ্চিত প্রশস্ত হলো। লজ্জা মিশ্রিত মুচকি হাসি ফুটে উঠল ঘুম কাতরে মায়াবী মুখশ্রীতে। আন্দাজে ঢিল মারা প্রশ্ন যে জায়গা মতো পড়েছে সেটা উর্মি নিজে না জানলেও মীরা ঠিকই জানে। বুদ্ধিদীপ্ত মীরা কিছুটা কৌশলের সহিত এমনভাবে উত্তর দিল জামাইয়ের আদর যে উর্মি সত্য কিনা মিথ্যা ধরতে পারল না। শুধু আফসোসের কণ্ঠে বলল, তোরই সময় মিরু, এসব আর বলিস না। না না, ভুলেও না। জামাই পাইছোস, আদরও পাইছোস, আমার আর কি আছে বল? তোর জন্য দারোয়ান বেটা আছে তো। চেতে গেল উর্মি। যাকে সে জমের মতো ভয় পায় তার কথা বলে খোঁজা দিচ্ছে। পাচ্ছে এটাকে মীরা? ঈষৎ রাগ প্রকাশ করে ধমকের স্বরে বলল উর্মি, ফালতু কথা বলবি না মিরু। রাইফ ভাইয়ের সাথে থাকতে থাকতে আজকাল তুইও কেমন উল্টাপাল্টা বলিস। আমার জন্য মনে হয় সুইজারল্যান্ড আছে, বুঝছিস? হেঁটে হেঁটে আসতেছে, তাই সময় লাগছে। উর্মির অযৌক্তিক কথা শুনে ফিক করে হেসে দিল মীরা। জামাই তো সুইজারল্যান্ড থাকে কিন্তু আসছে হেঁটে হেঁটে, বাহ কি মারাত্মক যুক্তি। না না, অসম্ভব, এটা যুক্তি হতেই পারে না। বলা যায় কি সুন্দর অযুক্তি। তবে যুক্তি তর্ক আর করলো না মীরা, তাহলে মেলালো উর্মির কথায়। মিটে মিটে হাস্যজ্জ্বল মুখে জিজ্ঞাসা করলো, আকাশ দিয়ে হেঁটে আসছে নাকি পাতাল দিয়ে? যেদিক দিয়ে আসুক, আসতেছে তো মেহেদি পায়ে দিয়ে কচ্ছপের গতিতে। আমার কি? আমার লাভও নাই লসও নাই। সে নিজে এসে বউটাকে বুড়ি অবস্থায় পাবে, ঠকবে তো বেটা নিজেই। ভালোই হবে। এসেই লাঠিতে ভর দিয়ে চলা উর্মির গলার মালা হয়ে ঝুলে পড়বে, তাই না গলা? ও সরি উর্মিলা। নাম নিয়ে মীরা সূক্ষ্ম খোঁজা উর্মির বুঝতে সময় লাগলো না। এত বছর একসাথে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু সুযোগ পেলেই মীরা গলার মালা ডাকতে ভুলে না থাকে। উর্মির সাথে না হয় মালা মিলিয়ে উর্মি মালা ডাকা যায়, কিন্তু গলার মালা না ছালা এসব আবার কি? যদিও সে জানি মীরা তাকে আদর করে সবসময় না ডাকলেও জমজমাট কথোপকথনে গলার মালা বলে সম্বোধন করে, তবু মুখ কিছুটা গোমরা করে থাকলো সে। কথাই বলবে না আজ। নীরবতা ভেঙে ডেকে উঠল মীরা,
কি রে, রেগে গেলি? হ্যাঁ। আর একটু রাগাই? রাগা। তোর বর খুঁজতে আজ আমিও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বের হব, বুঝছিস? কচ্ছপের গতিতে না রে, যাবো তো আমি খরগোশের গতিতে। কথা চলমান অবস্থাতেই বড় একটা হাই তুলল মীরা। মুখের উপর বাঁ হাতের উল্টো পিঠ রেখে হাই তোলা অবস্থাতেই বলল, মাঝ রাস্তায় ঘুমিয়ে গেলে ডেকে তুলিস, ঠিক আছে? না ঠিক নাই, ভাল লাগে না, তুই এখনই ঘুমা। আচ্ছা। নীরব হলো দুজনে। আর মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মূলত মীরার খোঁজ নিতেই কল করেছিল উর্মি। কিন্তু এক কথা দু কথা থেকে কত কথা হয়ে গেল, অথচ আসল কথা জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছে সে। মোলায়েম কণ্ঠে উর্মি শুধালো, এখন তো শরীর কেমন মিরু? মামির কাছে শুনেছি রাতের ঘটনা। আল্লাহ, আমি শুনেই খুব ভয় পাইছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ বাঁচাইছে রে। এমন ভাবে ট্রাকটা আমাদের দিকে আসতেছিল, 30 সেকেন্ড দেরি হলেই আজ হয়তো আমাদের লাশ পড়ে থাকতো। উনি যদি আমাকে নিয়ে ঝাঁপিয়ে না পড়তো এতক্ষণে হয়তো। কণ্ঠ কেঁপে উঠল, গলা ধরে গেল মীরা। বাকিটুকু বলতে চেয়েও আর বলতে পারল না। দুনিয়া থেকে চলে যাওয়ার মতো চিরন্তন সত্য আমরা জানলেও এই দুদিনের দুনিয়ায় মায়া কেউই কাটাতে পারি না সহজে। মীরাও তার ব্যতিক্রম নয়। নিজের মৃত্যুর সাথে সঙ্গীর মৃত্যুর ভয়ে সে যে কোমল হৃদযন্ত্রটাতে জেকে বসেছে, এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সে। পরন্ত বিকেল। রাজিয়া বেগমের নরম বিছানায় বসে শুকনো কাপড় চোপড় সাবধানতা অবলম্বন করে ক্ষত হাতেই ধীরে ধীরে ভাঁজ করছে মীরা। পাশে রাজিয়া বেগম খুশ গল্প জুড়ে দিয়েছেন পুত্রবধূর সহিত। কত রকমের গল্প যে উনি করছেন তার হদিশ নেই। কখনো ওনার বিয়ের গল্প, তো কখনো ছেলের জন্মের গল্প, কখনো নিজের শৈশবের গল্প, তো কখনো কৈশোরের। যেহেতু কিছুক্ষণ আগেই নিজের সুন্দর সংসারের মিষ্টি মিষ্টি ঘটনাগুলো হাসি মুখে শুরু করলেও শেষটা এখন বিষাদের দিকে গড়াচ্ছে। স্বামীর সুমধুর স্মৃতিচারণ যে ধীরে ধীরে স্বামীর শূন্যতা গ্রাস করবে, ওনাকে বেদনাদায়ক করে তুলবে, তা ভেতরটা বুঝতেই পারছেন না তিনি। মীরা আজ আর নীরব শ্রোতা নয়। সে নিজেও ভীষণ আগ্রহের সহিত নিজে থেকে দুই একটা প্রশ্ন করেছে। জানার আগ্রহ বাড়ছে রাইফের শৈশব থেকে শুরু করে শ্বশুরের অন্তিম বিদায়ের কাহিনীও। সদর দরজায় পরপর দুবার টোকা পড়তে হগত্যা মীরা পিছু ফিরল। কাপড়গুলো একদিকে সরিয়ে রেখে ছুটল দৌড় খোলার উদ্দেশ্যে। দ্রুত পদে ছুটে যাওয়া মীরার কপালে কিছুটা চিন্তার সূক্ষ্ম ভাঁজ লক্ষণীয়। সবে 3:50 বাজে, এত দ্রুত তো ওনার আসার কথা না। তবে একদিনের মাঝে মীরা দরজার উপর টোকা দেওয়ার ধরন শুনেই বুঝে যায় রাইফের আগমন। লোকটা সবসময় পরপর দুবার কিছুটা তাল মিলিয়ে টোকা দেয়, যা সবার থেকে কিছুটা ইউনিক হয়, অন্যদের থেকে সহজেই আলাদা করা যায়, চিহ্নিত করা যায় রাইফের আগমন। নব ঘুরিয়ে দরজা খুলতে দেখতে পেল চৌকস চেহারার অধিকারী সেই পরিচিত মুখ। ক্লান্তিপূর্ণ মুখটাতে মীরাকে দেখা মাত্রই ফুটে তুলেছে মুচকি হাসি। রাইফের মিষ্টিতে মীরা নিজেও ফেরত দিল সুন্দর মিষ্টি হাসি। সামনে থেকে সরে গিয়ে স্বামীকে ভেতরে আসার জায়গা করে দিল মীরা। রাইফ জুতা খুলে প্রবেশ করতে করতে মীরার শরীর এবং মায়ের খোঁজটুকু জেনে নিল। দরজা লাগিয়ে রাইফের পিছু পিছু হাঁটতে থাকা মীরার মনে খচখচ করা প্রশ্নটা করেই বসল সে। ধীর কণ্ঠে শুধালো, আজ এত দ্রুত আসলেন? চলমান রাইফ পিছু ফিরে এক পলক তাকালো মীরার দিকে। রুমে ঢুকে ফোন, ওয়ালেট এবং বাইকের চাবিটা ছোট টেবিলটাতে রেখে বিছানায় বসলো। গায়ে আটসাট ভাবে জড়িয়ে থাকা ধূসর রঙের শার্টটার উপরের 2 বোতাম খুলে দিয়ে পরখ করলো মীরাকে। আসল কথা বলতে গিয়েও সামনে দাঁড়িয়ে থাকা মীরার উৎসুক মুখটা দেখে আর সোজাসাপটা কথাটা বলা হলো না রাইফে। দুষ্টুমি মাখা স্বরে বাঁকা কথাটা বলেই ফেলল, বউ ছাড়া মন টিকে না। হামক বনে গেল মীরা। সে তো ভুলে গিয়েছিল রাইফের উল্টো জবাব দেওয়ার অভ্যেসটা। তবে আজ আর তাল মিলালো না। উত্তরটা জানার উদ্দেশ্যে শান্ত কণ্ঠেই বলল, ঠাট্টা করবেন না তো, এত দ্রুত কেন আসলেন সেটা বলেন। বাসায় আসবো না? আসবেন, কিন্তু কিন্তুটা তুমি মীরাপতি, বাড়িতে বউ রেখে অফিসে মন টেকানো মেরে লিয়ে নামুমকিন হ্যাঁ, সমঝি? বুঝিও মীরার অবুঝ উত্তর। নেহি, মুঝে সমঝ নেহি আয়া। রাইফের মৃদু হাসিটা মীরার উত্তর শুনে প্রশস্ত হলো বেশ এবং ধীরে ধীরে অট্ট হাসিতে রূপ নিল। নিজেই হিন্দিতে উত্তর দিয়ে আবার বলছে, সমঝ নেহি আয়া। স্মার্ট, ভেরি স্মার্ট। কোন রকম হাসি থামিয়ে ফ্যানের সুইচ অন করতে বিপরীত পাশে চলে যাওয়া মীরাকে উদ্দেশ্য করে বলল রাইফ,